আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম কোণে দেখা আলো। গল্পটি লিখেছেন লেখিকা উন্মনা মুখার্জি লাহিড়ী। দিদুন, তোমার বিয়ের গল্প শুনবো। কান থেকে ইয়ারফোন খুলতে খুলতে ধরিত্রী বলে তার মাতামহী কবিতাকে। ক্লাস 10-এর বোর্ড এক্সাম হয়ে যাওয়ার পর মা ও ভাইয়ের সাথে বর্ধমান জেলার এক মফস্বলে মামার বাড়িতে এসেছে ধরিত্রী। কবিতা ডায়েরিতে হিসেবপত্র লিখছিল। ধরিত্রীকে অতি সংক্ষেপে বলে, আমার বিয়ের কোনো গল্প নেই রে দিদি ভাই, সবটাই আটপৌরে। আবার কাজে মনোনিবেশ করে সে। কিছু পর হিসেবের খাতা বন্ধ করে কবিতা যেই শুতে যাবে, লক্ষ্য করলো ধরিত্রী ঘুমিয়ে পড়েছে। কবিতা এখন 58, আর পেরে ওঠে না ব্যবসার ঝুঁকি সামলাতে। তবু করে যেতে হয়, যতদিন না ছেলেটা ভালোভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তার দম ফেলার ফুরসত নেই। জীবনে কোনোদিন ভাবেনি চোখে চশমা এঁটে কুঁচিয়ে শাড়ি পরে সে দোকানের ক্যাশ বাক্সে বসবে। কিন্তু জীবন নামক বস্তুটি তাকে দিয়ে অনেক খেলা দেখিয়ে নিয়েছে। দোকান সামলানো আর এমন কি। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয় কবিতা। দুপুরে সে পারতপক্ষে ঘুমোতে চায় না। দুপুরে ঘুমোলে তার আজকাল আর রাতে ঘুম আসতে চায় না। অথচ একসময় কি ঘুম কাতুরেটাই না ছিল সে। নাতনি ধরিত্রী, তার একমাত্র মেয়ে রূপালীর মেয়ে, তার বিয়ের গল্প শুনতে চেয়েছে। গল্পই বটে, সিনেমা থিয়েটারকেও হার মানাবে তার বিবাহের সূচনাটুকু। একদিন যে প্রবঞ্চনার হাত ধরে কুমারী জীবন থেকে সীমন্তিনী সৌভাগ্যে উপনীত হয়েছিল কবিতা, পরবর্তী জীবনের সবটুকু দিয়ে সেই সব পাপস্খলন করে চলেছে আজও সে। বিষয়টা সকলেরই জানা, তবু সময়ের পলি পড়ে একদা মুখরোচক ঘটনাটি থিতিয়ে গেছে। কবিতার বাপের বাড়ি বীরভূম জেলার এক গণ্ডগ্রামে, মুর্শিদাবাদ সীমান্তর কাছে। তারা 5 বোন ও 2 ভাই। প্রথমে বড় 2 দিদি, তারপর দাদা, তারপরও তারা 3 বোন এবং সর্বকনিষ্ঠ ভাই। কবিতা ভাই বোনেদের মধ্যে সেজো। বাকি ভাই বোনেদের তুলনায় পড়াশোনা, রূপগুণ, জ্ঞান বুদ্ধি সব কিছুতেই খাঁটো সে। মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেনি কবিতা। দিদিদের কলেজে পড়াকালীন বিয়ে হয়ে গেছে। দাদা কবিগুরুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কবিতার বিয়ের জন্য সবাই আদা জল খেয়ে লেগেছে। স্থূলকায়া শ্যামবর্ণ কবিতার মুখশ্রীও অতীব সাধারণ। ঢিপ কপালি, চিরনদাঁতি একেবারে। মোদ্দা কথা, বিয়ের বাজারে যার দর কানাকড়ির চেয়েও কম। তাদের পৈতৃক রাইস মিল, ধান কলের আড়ত, আখের গুড়ের ব্যবসা। যাই থাকুক না কেন, অর্থের প্রলোভনেও কেউ তাকে কুলবধূ করে নিয়ে যেতে চাইছে না। নব সম্বন্ধের পর তাদের বাসগৃহে দ্বিতীয়বার কোনো ঘটক বা পাত্রপক্ষের পদার্পণ ঘটেনি। বাবার হতোদ্যম অবস্থা, মা ঠাকুরমার হা হুতাশ, চিৎকার চেঁচামেচি তখন তাদের বাড়ির নিত্য নৈমিত্তিক ঘটনা। মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না কবিতার। কবিতার মা সুন্দরী ছিলেন। তার বিবাহের সময়কার সদা হাস্যময়ী ফর্সা গোলগাল চেহারা মাকে মনে পড়ে কবিতার। আগাগোড়া বাবার দেহাকৃতি পেয়েছে সে। কবিতার দাদা দিদিরা ও ভাই মাতৃমুখী গৌরবর্ণের। কবিতার বাকি 2 বোন বাবার গায়ের রং ও মায়ের মুখশ্রী চেহারা ও মুখায়ব পেয়েছে। কবিতাই শুধু তার ঘাড়ে গর্দানে বেঁটে মোটা বাবার কার্বন কপি। পুরুষ মানুষ বলে তার বাবা পার পেয়ে গেছেন। কবিতার কপালেই যত দুর্ভোগ, তার আর আইবুড়ো নাম ঘুরছে না। এমত অবস্থায় বর্ধমানের এক মফস্বল থেকে বিয়ের সম্বন্ধ আসে। পাত্রপক্ষের কাপড় ও কাঁসা পিতলের বাসনের রমরমা ব্যবসা। পাত্র বাড়ির মেজ ছেলে, উচ্চ মাধ্যমিকের পর আর পড়েনি। তাদের মতোই উচ্চ মধ্যবিত্ত পরিবার। এই সম্বন্ধটিকে খড়কুটোর মতো আঁকড়ে ধরলেন বাড়ির সবাই। 38-39 বছর আগের এক রবিবার বিকেলে মেয়ে দেখতে এলেন ছেলের বাবা, মামা, দাদা, বৌদি। এদের সামনে অবশ্য যেতে দেওয়া হয়নি কবিতাকে। অনেক দূরের পথ, তাদের ফিরতি ট্রেনে সময় হয়ে যাচ্ছে। ছেলের বাড়ির লোকজন আর অপেক্ষা করতে চাইছিলেন না। তার বড় মামা, মেসোমশাই প্রভৃতি গুরুজনেরা বলেছিলেন, আরও একটু অপেক্ষা করুন, একেবারে কোণে দেখা আলোয় বৌমা পছন্দ করে বাড়ি যাবেন। ইচ্ছাকৃতভাবে সন্ধে হওয়ার অপেক্ষা করছিলেন কবিতার পরিজনেরা। অবশেষে কোণে দেখা গোধূলি আলোয় হবু কোণে কবিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কবিতার পরের বোন ললিতা। কবিতাকে সিঁড়ির ঘরে বন্ধ করে রাখা হয়েছিল।
তার বিবাহিতা দিদি জামাইবাবু অতিথিদের আপ্যায়ন করেছিলেন। দিদির বিয়ের সম্বন্ধের সময় অনুরা ভগিনীদেরকেও পাত্রপক্ষের সম্মুখে আনতেন না। বোনেরা পিসির বাড়ি গেছে, এই তথ্যটুকুর মধ্যে ছেলের বাড়ি কোনো ষড়যন্ত্রের আভাস পায়নি। শ্যামলা ছিপছিপে সুমুখশ্রী ললিতাকে তাদের বধূ হিসেবে খুব একটা অপছন্দ হয়নি। যেটুকু রূপের খামতি দরাজ হাতে তা রূপই পুষিয়ে দেবেন আশ্বাস দিয়েছিলেন কবিতার বাবা শ্যামসুন্দর বাবু। সে যুগে 50,000 টাকা বরপণ, 30 ভরি স্বর্ণালঙ্কার, 42টা নমস্কারী, আসবাবপত্র এবং বাজারে নতুন আসা হিরো হন্ডা, এর বিনিময়ে হৃষ্টচিত্তে বিবাহ প্রায় স্থির হয়ে গেল কবিতার সাথে বর্ধমান নিবাসী অরুণের। কবিতার বিবাহ বাসর, বরপক্ষ আসার সময় হয়ে গেছে। চারিদিকে একটা থমথমে পরিবেশ, একটা ত্রস্ত ভাব সর্বত্র। যথাকালে বড় বরযাত্রীদের সাদর আপ্যায়ন। বরযাত্রীর মেয়েরা যারা বউ দেখে এলো তাদের যে বউ বিশেষ পছন্দ হয়নি বোঝা গেল। টাকার সাথে বিয়ে হচ্ছে এমন মন্তব্য কর্ণগোচর হলো কবিতার। নববধূকে বরকর্তার আশীর্বাদের সময় আসল গোলমালের সূত্রপাত হলো। যারা সেদিন ভাবি বধূকে পছন্দ করে গেছেন তারা বেঁকে বসলেন। কন্যা বদল হয়ে গেছে, এই মেয়েটিকে তারা দেখেননি। ঝড়ের গতিতে খবর গিয়ে পৌঁছালো বর আসনে। বড় তার বয়স্ক বন্ধুরা সেখানে বসে আছে। সব শুনে অরুণও গড়রাজি হলো বিয়ে করতে। এই সময় কবিতার বড় মেসোমশাই তথা বীরভূমের দাপুটে দারোগা নিজ মূর্তি ধারণ করলেন। বিবাহ মণ্ডপ এমনিতেই পুলিশ কনস্টেবলের ঘেরাটপে মোড়া ছিল। বরপক্ষের প্রশ্নের উত্তরে কন্যাকর্তারা বলেছিলেন, পাড়া গ্রামের বিবাহ অনুষ্ঠানে ডাকাতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই এই আগাম সতর্কতা। সেই বন্দুকধারী পুলিশ বাহিনী এগিয়ে এলো। কবিতার মেসোমশাই ও বাবা বিনীত কণ্ঠে বলেছিলেন, বেয়াই মশাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে বুঝতে। আমার সেজ মেয়ে কবিতার সাথেই আপনার মেজ ছেলে অরুণের বিবাহ স্থির হয়েছে। লগ্নপত্র হয়ে গেছে, কার্ড ছাপা হয়েছে সেইভাবে। ছেলেকে নিয়ে ছাদনাতলায় আসুন, আমি কন্যা সম্প্রদান করব। চারিদিকের পরিবেশ ও কন্যাকর্তার হিমশীতল কণ্ঠের অনুরোধে এমন কিছু ছিল যাতে তাদের কথার অন্যথা করতে পারল না অরুণের বাবা আনন্দমোহন বাবু। বাবার আদেশে বিবাহ মণ্ডপে উপস্থিত হলো অরুণ। এইভাবেই কবিতা ও অরুণের 4 হাত এক হয়ে গিয়েছিল। শ্বশুরবাড়িতে এইভাবে মিথ্যাচারের সাথে পদার্পণ করে কবিতার জীবনে কবিতা বলে আর কিছু অবশিষ্ট থাকলো না। সবই বাস্তব গদ্যতে পরিণত হলো। আর মেসোমশাই তাকে পুলিশি প্রহরায় শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। নিরানন্দভাবে আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। পারস্পরিক দোষারোপ, বাগবিতণ্ডা, খুচরো অশান্তির মধ্য দিয়েই শ্বশুরালয়ে প্রথম দিনগুলো অতিবাহিত হয়েছিল কবিতার। তার বাড়ির গুরুজনেরা তাকে এ বিষয়ে কোনো কথা বলতে নিষেধ করে দিয়েছিলেন। আশাতীত দেনা পাওনা এবং কোষ্ঠীর রাজজটক মিলের কারণে যে বিবাহ স্থির হয়েছিল তা গড়িয়ে গড়িয়ে টিকেও গেল। বিয়ের পর বহুদিন অরুণ কথা বলেনি কবিতার সাথে। বোধ করি কল্পলোকের মানস প্রতিমার সাথে স্ত্রীর এতটুকু সাদৃশ্য খুঁজে পায়নি সুদর্শন অরুণ। সে গুরুজনদের মতামতকে গুরুত্ব দিয়েছিল এবং তাদের পছন্দকে ভরসা করেছিল, কিন্তু এই পরিণয়ের জন্য কেউই প্রস্তুত ছিল না। যাই হোক, অরুণ ছেলে হিসেবে চমৎকার, সাহসী, উদার, পরোপকারী। অতএব এই মেঘ কেটে গিয়েছিল। দাম্পত্য ধর্মে কাছাকাছি এসেছিল দুজনে। অপরপক্ষে কুরুপা চেহারা বাদ দিলে কবিতাও মানুষ ভালো ছিল। এই হীন চক্রান্তে সে সামিল হতো না যদি না তারপর আরও 2 জন বিবাহযোগ্য ভগিনী থাকত। গৃহস্থলীর কাজকর্মে কবিতা খুব একটা পারদর্শী ছিল না। তার অধ্যাবসায়ে সে গৃহকর্ম রপ্ত করেছিল শাশুড়ি মা ও বড় জায়ের কাছ থেকে। কবিতা গুণ দিয়ে সকলের মন জয় করতে চেয়েছিল, তবুও মাঝে মাঝে সকলেই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত সে এই বাড়িতে অনধিকার প্রবেশ করেছে। বিয়ের 1.5 বছর পর রূপালী জন্মায় কবিতার কোল আলো করে। ছেলে রূপম ভূমিষ্ঠ হয় আরও 5 বছর পর। অরুণ কবিতার দাম্পত্য জীবন এ যাবৎ নিস্তরঙ্গভাবেই অতিবাহিত হয়ে চলেছে। কালক্রমে স্বামী স্ত্রীর মানসিক বন্ধন প্রগাঢ় হয়েছে। পারস্পরিক বোঝাপড়ার ভিত দৃঢ় হয়েছে। আপদে বিপদে সুসময়ে বাপের বাড়ির সাহায্যে সর্বদাই পেয়েছে কবিতা। শ্বশুরমশাই গত হয়েছেন, পারিবারিক ব্যবসা ভাগ হয়েছে।
কবিতারও পৃথগন্য হয়েছে। কলকাতায় সরকারি চাকুরে ছেলের সাথে রূপালীর বিবাহ সম্পন্ন হয়েছে। এই সময় অরুণের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। জলের মতো অর্থ ব্যয় হয়ে যায় চিকিৎসায়, তবু মানুষটাকে ফেরানো যায় না। আজ থেকে 14 বছর আগে মাত্র 55 বছর বয়সে রোগ যন্ত্রণায় শীর্ণদীর্ণ অরুণ পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। নাতনি ধরিত্রীর বয়স তখন মাত্র 2 বছর। আর তারপর কবিতার জীবনে নতুন অধ্যায়ের সূত্রপাত। অরুণের মৃত্যুর পর তাদের বস্ত্র বিপণী মা লক্ষ্মী বস্ত্রালয়ে বেহাল অবস্থা। জমানো টাকা করেও শেষের মুখে। রূপমের কলেজের পড়া শেষ হয়নি। এতদিন অরুণকে সুস্থ করার চিন্তায় এই বৈষয়িক ভাবনাগুলি মাথাতেই আসেনি কবিতার। কিন্তু শেষমেশ দোকানের হাল ধরতে হলো কবিতাকে। মুখ চোরা স্বল্প শিক্ষিতা, কখনো সেভাবে বাড়ির বাইরে পা না দেওয়া কবিতা আনাড়িভাবেই একদিন দোকানে গিয়ে হাজির হয়েছিল। পুরাতন কর্মচারীদের আন্তরিকতায় ও কবিতার অদম্য জেদের কাছে হার মেনেছিল অজ্ঞতা। ধীরে ধীরে সব কিছু আয়ত্ত করে নিয়েছিল কবিতা। এখন ছেলে তার সাথে দোকানে বসে। ব্লক অফিসে চাকরিও পেয়েছে রূপম। সামনের ফাল্গুনে রূপমের বিবাহ স্থির হয়েছে। আত্মবিশ্বাসের সাথে কুদর্শনা কবিতা এখন শাড়ি পছন্দ করায় ক্রেতাদের। বিয়ের কনের সাজ পোশাকেও মতামত দেয়। পুত্রবধূ এলে সে অবসর নেবে ভেবে রেখেছে। সন্ধ্যাবেলায় নাতনি ধরিত্রী ও নাতি ধৃতিমানকে এইসব অজানা গল্প শোনাচ্ছিল কবিতা। রূপালী বলে, মা, বাইরের রূপকে গুরুত্ব দিও না, অন্তরের সৌন্দর্যে আমার মা পরমা সুন্দরী। 25 বছরের দাম্পত্য জীবন একসাথে অতিবাহিত করেছিল তারা। কোণে দেখা আলোয় একে অপরকে দেখা হয়নি। শুভ দৃষ্টির সময়ও চার চক্ষুর মিলন হয়নি। তবু একসাথে সংসার করতে করতে দুজনে দুজনার চোখের মায়ায় বাঁধা পড়েছিল। রূপালীর কথায় চমক ভেঙে দেওয়ালে টাঙানো একটা ছবিতে চোখ চলে যায় কবিতার। বেনারসে গঙ্গার তীরে তারা স্বামী, স্ত্রী ও ছেলে মেয়ে। মনে হয় ছবি থেকে অরুণ যেন তাদের নিত্য খেয়াল রেখে চলেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।